কথাটা চিরন্তন সত্য ছিল যতদিন না পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে কোনো বেইমানি করেনি। কিন্তু এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ ভারত ভাই ভাই কথাটা কেমন যেন হাস্যকর ঠেকছে। কারণ বাংলাদেশকে এখনো পর্যন্ত যত কয়বার ভারত বাস দিয়েছে তত কয়বার বাস আমার মনে হয় বাঁশখালী ব্রিজও দেওয়া হয়নি। আমার মনে আছে বঙ্গবন্ধু একবার বলেছিলেন, দেশ স্বাধীন না হলে আমরা বাতে মরবো পানিতেও মরবো। কিন্তু আফসোস সেই মহান মানুষটা ঠিকই গুলি খেয়ে মরে আমাদের দিয়ে গেছেন বাংলাদেশ। তবে সেই বাংলাদেশে বসে আমাদের দেশের কিছু মানুষ চামচামি করছেন ভারতের। স্বাধীনতার 50 বছর পেরিয়ে বাংলাদেশের মানুষ এখনো ঠিকই মরছে ভারতের পানির নিচে। তারপরও বাংলাদেশ ভারত ভাই ভাই। তেলের উপর চলে দেশ, তেল বাজারে নাই শেষ। কি ভাবছেন আমি বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদানের কথা ভুলে গেছি? কখনোই না। কমার্সের ছাত্র হলেও ইতিহাস আছে অনেক জানা। মিত্রবাহিনীর অবদানের গল্পে কান দেওয়া বাঙালি আমার মনে হয় এখন খুব কমই রয়েছে। ভারত আমাদের সাহায্য করেছেন পাকিস্তানের কাছ থেকে প্রতিশোধ নেওয়া এবং বাংলাদেশ থেকে সুবিধা পাওয়ার জন্য। একটা বাচ্চা ছেলেও মাথা কাটালে বুঝতে পারবে একটা রাষ্ট্রের দুদিকে যদি দুটি পাকিস্তান প্রদেশ থাকে তাহলে রাজনৈতিক এবং ভৌগোলিকভাবে ভীতিকর অবস্থায় থাকতে হবে ভারতের। আর সেই জন্যই আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল মিত্রবাহিনী। মিত্রবাহিনীর এসব আজের গল্প শোনানো যায় তো আগের দিনের মানুষদের। এখনকার মানুষ এসব সাহায্যের নামে বন্ডামির গল্প সবাই জানে, তবে ইতিহাস পড়ে নয়। এসব বিষয় জানতে হলে তোমাকে ইতিহাস নিয়ে ভাবতে হবে। অবশেষে 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর টানা 9 মাস যুদ্ধ করে বাঙালি সেনারা পেয়েছিল স্বাধীনতা এবং ভারতীয় সেনারা সফল করে যান নিজেদের মিশন। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ভারতের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বলেছিলেন বাংলাদেশ ভারত ভাই ভাই। তবে সেই ভাইয়ের শ্রদ্ধা এখনো পর্যন্ত বাঙালি ভারতকে দিয়ে থাকে। তবে সেই ভারত যদি তাদের শ্রদ্ধা ধরে না রাখতে পারে তাহলে কার দোষ? ভৌগোলিক কারণেই নানা সময়ে অসময়ে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে হামলা করে বসে ভারতীয় বিএসএফ বাহিনী। বিশাল রাষ্ট্র, ক্ষমতাশীল সরকার আর সংখ্যাগরিষ্ঠ সেনাবাহিনী নিয়ে তারা নিজেদেরকেই না জানি কি মনে করে। নানা জায়গায় ভারতীয় সীমান্ত রক্ষীদের আক্রমণের ঘটনা বাংলাদেশের উপর অনেকবার রয়েছে। আক্রমণাত্মক সেই সব জায়গাগুলোর নাম দেওয়াই হয়েছে দ্য ব্ল্যাক বর্ডার নামে। তো চলুন জেনে আসি বাংলাদেশের কালো অধ্যায়ে লেখা কয়েকটি দ্য ব্ল্যাক বর্ডার সম্বন্ধে। 15 এপ্রিল 2071 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিএসএফ তথা ভারতীয় সীমান্ত বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নানা অবৈধ কার্যক্রমে। তারা এতই বেশি পরিমাণে অবৈধ কার্যক্রম চালাতো যে যেটিকে মোটামুটি রাষ্ট্র দখলের মতো অবস্থাতে নিয়ে যাওয়া হয়েছিল। অবশেষে ভারতীয় বিএসএফ বাহিনী বাংলাদেশের সিলেট অঞ্চলের অধ্যুষিত এলাকা পাদুয়াতে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। অথচ আন্তর্জাতিক আইন বা ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তিতে যেটি ছিল পুরোপুরি আইন বিরোধী। বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও তারা সীমান্তে রাস্তা নির্মাণের কাজ অব্যাহত রাখেন। এমন পরিস্থিতিতে তৎকালীন বাংলাদেশ বিডিআর তথা বর্তমানের বিজিবি দখল করে নেন নির্মাণাধীন রাস্তা সহ ভারতের দখলে থাকা পাদুয়ার সীমান্তবর্তী সেই জায়গা যেখানে আগে ভারতীয় বিএসএফ বাহিনী নানা অবৈধ কার্যক্রম চালাতো। তবে ভারতের দখলে থাকা জমি বাংলাদেশের বিজিবিদের দখল করা এতটাও সহজ ছিল না। একটানা 2001 সালের 15-16 তারিখে পাদুয়া সীমান্তে চলতে থাকে সীমান্ত যুদ্ধ। 17-18 তারিখ গ্যাপ রেখে আবার যুদ্ধ শুরু হয় 19 তারিখে। তবে সেবার ভারতীয় বিএসএফ তথা বর্ডার সিকিউরিটি ফোর্সের ফলাফল ছিল শূন্য। তবে বিডিআর নামক বাংলাদেশের ঘুমন্ত সিংহদের জাগিয়ে তুললে কি আর এমনিতেই ছেড়ে দেবে? সেদিন যুদ্ধে জিতেছিল বাংলাদেশ। ভারতীয় একটি ব্রিগেড সহ সেদিন মারা গিয়েছিল 3000 থেকে 5000 বিএসএফ। অন্যদিকে বাংলাদেশের বিডিআর সহ সাধারণ মানুষ সব মিলিয়ে মারা গিয়েছিল 200 জনেরও বেশি। 18 এপ্রিল 2001 এপ্রিলের 15, 16 এবং 19 তারিখে পাদুয়া সীমান্তে যুদ্ধ হয়েছে। তবে 18 তারিখে পাদুয়াতে যুদ্ধ হয়নি বটে, তবে তারা আক্রমণ অব্যাহত রেখেছিল। সেদিন ভারতীয় বিএসএফ বাহিনীর অপারেশন ছিল বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। 15 ও 16 তারিখে পাদুয়া সীমান্তে চরম মার খাওয়া বিএসএফ বাহিনী এসেছিল বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে বিডিআরদের উপর প্রতিশোধ নেওয়া এবং ক্যাম্প দখল করার জন্য। তবে প্রথমে তারা অন্যভাবে ফোন দিয়ে এঁটেছিল, ভেবেছিল চিপায় ফেলে মারবে বিডিআর বাহিনীকে। তারা এমন একটি কৌশল করেছিল যেখানে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। ভারতীয় বিএসএফ বাহিনী 17 তারিখ রাতে বাংলাদেশ বিডিআরদেরকে একটি পতাকা বৈঠকের চিঠি পাঠান। আর পতাকা বৈঠকটা একটু বুঝিয়ে বলছি। সাধারণত এটি দুই দেশের সীমান্তের মধ্যে হয়ে থাকে। বিশেষ কোনো সমস্যা বা কোনো বিষয় সমাধানের জন্য কোনো বৈঠক হলে দুটি দেশের সীমানাতে একটি পতাকা বৈঠক হয়ে থাকে। তবে বাংলাদেশের সাথে ভারতের এটা কোনো সমাধানের পতাকা বৈঠক ছিল না, মূলত এটি ছিল একটি ফোন দি। পতাকা বৈঠকের জন্য বড়াইবাড়ি ক্যাম্প থেকে যখনই বিডিআর বাহিনী সীমান্তে যাবে তখন ভারতীয় সংখ্যালঘু বিএসএফ বাহিনী তাদেরকে আটকে রেখে বড়াইবাড়ি ক্যাম্প দখল করবে। একদিকে যেমন ক্যাম্প দখল করা সহজ হয়ে যাবে, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত চুক্তি অমান্য করেছে বলে পার পেয়ে যাবে। তবে তারা তো জানে না, তারা যদি চলে ডালে ডালে বাঙালি চলে পাতায় পাতায়। তৎকালীন বিডিআর কমান্ডার বুঝতে পারেন যে পতাকা চুক্তিটা সন্দেহজনক, কারণ বাংলাদেশের সাথে ভারতের এমনিতেই তখন সীমান্ত নিয়ে ঝামেলা চলছিল। তাই বাংলাদেশ বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের কমান্ডার এই চুক্তি বাতিল করেন এবং বিডিআর কমান্ডার সবাইকে সতর্কও থাকতে বলেন। তবে এই ঘটনা এখানেই শেষ নয়, ঘটনা আরো রহস্যজনক। আর জানতে হলে চলুন আরেকটু সামনে এগোই। 18 তারিখ ভোরবেলা রাত 3টার সময় বড়াইবাড়ি গ্রামের লালমিয়া নামক এক মহান মানুষ যাচ্ছিলেন তার ইরি জমি সেচ দেওয়ার জন্য। তিনি হতবাক হয়ে যান তখন দেখতে পান ভারতীয় শত শত বিএসএফ বাহিনী সজোয়া গাড়ি, মেশিন গান এবং বিপুল পরিমাণে ভারী অস্ত্র নিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে ঢুকছে বাংলাদেশে। ইচ্ছে করেই লালমিয়া মুখোমুখি হন ভারতীয় বিএসএফ বাহিনীর। বিএসএফ বাহিনী লালমিয়ার কাছে জানতে চান বড়াইবাড়ি ক্যাম্প কোন দিকে। রক্ত গরম তরুণ বয়সী লালমিয়া বুঝতে পারেন ভারতীয় বিএসএফ বাহিনীর মতলব। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে লালমিয়া বড়াইবাড়ি
ক্যাম্পের বদলে দেখিয়ে দেন উল্টো পথে থাকা পরিত্যক্ত একটি বাড়ি। সেখানে গিয়ে ফাঁকা বাড়ি দেখতে পেয়ে বিএসএফ বাহিনী বুঝতে পারে তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। ততক্ষণে লালমিয়া বিডিআর ক্যাম্পে গিয়ে জানিয়ে দেন বিএসএফ বাহিনীর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার কথা। তখন বাংলাদেশের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে সৈন্য ছিল মাত্র 11 জন। ভুল পথে চলে যাওয়া ভারতীয় বিএসএফ বাহিনী 1 ঘন্টা পর বড়াইবাড়ি ক্যাম্প ঠিকই খুঁজে বের করেন। প্রথম 10 মিনিট ভারতীয় বিএসএফ বাহিনী একতরফা গোলাগুলি করে। বিডিআররা তখন ছিল একেবারেই চুপচাপ। বিএসএফ বাহিনী ভেবেছিলেন বিডিআররা হয়তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। তখন বিএসএফ একটু অগ্রসর হয় ক্যাম্পের দিকে। তৎক্ষণাৎ পিছনের চিপা দিয়ে মাত্র 11 জন সৈন্য চারদিকে ছড়িয়ে পড়েন এবং র্যান্ডমলি গুলি ছুড়তে শুরু করেন বিএসএফ বাহিনীকে লক্ষ্য করে। তখন বিডিআরদের কাছে থাকা এক একটি মেশিন গান প্রতি মিনিটে প্রায় 700 বেশি বুলেট ছুড়তে সক্ষম হতো। চারদিক থেকে এত দ্রুত বুলেট ছোড়া দেখে বিএসএফ বাহিনী কিছুটা ভয় পেয়ে যায়। দুতরফা গোলাগুলিতে সংখ্যায় কম হলেও আক্রমণাত্মক ছিল বাংলাদেশ বিডিআররাই। চারদিক থেকে আক্রমণাত্মক গোলাগুলি দেখে বিএসএফ বাহিনী ধরেই নেয় যে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। পরে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভারতীয় বিএসএফ বাহিনী। ভারতীয় বিএসএফ বাহিনীরা শেষমেশ কাপুরুষের মতো বেশ কয়েকটি ফাঁকা বাড়ি মর্টার শেল দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তবে বাড়িগুলো ছিল একেবারেই ফাঁকা, কারণ সন্দেহজনক পতাকা বৈঠকের চিঠির পরেই বিডিআর কমান্ডার নারী শিশুদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। বাড়ি পোড়ার ক্ষতিপূরণও গুনতে হয়েছিল ভারতের প্রায় 2 কোটি টাকা। সেই যুদ্ধে বাংলাদেশের শুধুমাত্র 3 জন সৈন্য মারা গিয়েছিল এবং ভারতীয়দের কথা মতে তাদের সম্মান বাঁচানোর লক্ষ্যে তাদের মারা গিয়েছিল মোটমাট 16 জন। কিন্তু বাঙালি মানুষের ধারণা মতে এবং তাদের কথা মতে জানা যায় মারা গিয়েছিল প্রায় 50 জনেরও অধিক এবং আহত অগণিত। ভারতীয়দের সাথে বাংলাদেশের এখনো পর্যন্ত সীমান্ত যুদ্ধ হয়েছে মোট 3টি, আর 3টির মধ্যে 3টিতেই জয় ছিনিয়ে এনেছিল বীরের জাত বাঙালিরা। সচেতনতার লক্ষ্যে সরকার দলীয় কিছু লোকদের উদ্দেশ্য করে বলছি, ভারত আমাদের স্বাধীনতায় অসামান্য ভূমিকা রেখেছে ঠিকই, তাই আমরা ভারতকে সম্মান করি এবং আগামীতেও করব। তবে আপনারা অনেকেই মনে করেন ভারতের কাছে বাংলাদেশ সিকিউর। এটা যদি আপনার ধারণা হয় তাহলে আপনাকে আমি বলবো আপনার রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে কোনো ধারণাই নেই, কারণ রাষ্ট্রবিজ্ঞান অনুসারে কোনো দেশ কোনো দেশের কাছে কখনোই সিকিউর হতে পারে না। যে কেউ যে কেউর উপর যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। আর আমার ভারতীয় অডিয়েন্সদের উদ্দেশ্যে একটি কথা, এই ভিডিওর মাধ্যমে কিছু কথা আপনাদের গায়ে লাগতে পারে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর বাংলাদেশের অডিয়েন্সদেরকে বলছি, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের স্বার্থে কাজ করুন। মনে রাখতে হবে দেশপ্রেম কিন্তু ইমানের অঙ্গ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এন্ড কোনো কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারেন। চ্যানেলটা ইচ্ছা হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।